প্রো ভাইস চ্যান্সেলর এবং সেক্রেটারি। রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত স্বামী শাস্ত্রজ্ঞানন্দ, তিনি সেক্রেটারি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের। আর স্বামী তত্ত্বেশ্বরানন্দ, উনি ট্রাস্টি মেম্বার রামকৃষ্ণ মিশন বেলুর মঠের, গভর্নিং বডিরও মেম্বার রামকৃষ্ণ মিশন বেলুর মঠের। আর রামকৃষ্ণ মিশনের ইনস্টিটিউট অফ কালচারে এখন আছেন উনি, স্বামী তত্ত্বেশ্বরানন্দ। আমি ব্যক্তিগতভাবে তিনজনকেই চিনি। আত্মপ্রিয়ানন্দ তো আমার, কলকাতায় আমি এখানে যে আছি তার কারণ হলো আত্মপ্রিয়ানন্দ। তার কারণটা আমি তোমায় বলি। আমি যখন কৃষি দপ্তরের কাজকর্ম ছেড়ে এখানে আসলাম, তখন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বেলুর মঠে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল ছিলেন স্বামী আত্মপ্রিয়ানন্দ। উনার হাত ধরেই আমার আসা। তা উনার কলকাতা, মানে আমি যে কলকাতায় আসতে পারি এটা আমি ভাবিনি। আমি কলেজ সার্ভিস কমিশনে 1 নম্বরে ছিলাম বটে নামে, র্যাঙ্কিং এ, কিন্তু আমার যতটুকু মনে পড়ে যে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন থেকে আমাকে যোগাযোগ করা হয় যে আপনি আমাদের এই প্রতিষ্ঠানে আসেন। আত্মপ্রিয়ানন্দ মহারাজ অত্যন্ত কর্মদক্ষ এবং উনি রামকৃষ্ণ মিশন যে অর্ডার, মিশনের যে অর্ডার, তাতে অত্যন্ত শ্রদ্ধেয় মহারাজ। রামকৃষ্ণ মিশনের বিদ্যা মন্দির কলেজটা আজকে যে সারা ভারতবর্ষে র্যাঙ্কিং এ 1 থেকে 10-এর মধ্যে আছে, তার পেছনে কিন্তু স্বামী আত্মপ্রিয়ানন্দের অবদান আছে। যদিও আমি বলবো রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটটা উনি 2006 সাল থেকে শুরু করেছিলেন, কিন্তু ওটা ওই লেভেলে নিয়ে যেতে পারেননি। কিন্তু রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির প্রতিষ্ঠানটাকে বিরাট জায়গায় নিয়ে গেছিলেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও উনাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন, কাজ করেছেন, দক্ষতার সাথে কাজ করেছেন। শেষে যে ভাইস চ্যান্সেলর নিয়োগ হলো তাতে উনি ছিলেন, নিয়োগ প্রক্রিয়াতে ছিলেন। ফলে আত্মপ্রিয়ানন্দ খুব ভালো বক্তা, তামিলনাড়ু থেকে আসা মানে স্বামীজি, এবং উনি তোমার গিয়ে ফিজিক্সের মানে ছাত্র ছিলেন। ফিজিক্স, আমি যদি ভুল না করি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে উনি পড়াশোনা করেছেন এবং ওনার পিএইচডি সেটার উপরে। এবং স্বামী আত্মপ্রিয়ানন্দ খুব ভালো বক্তা। দিল্লিতে যে যখন সরকারে ছিল, মনমোহন সিং এর সরকারের সাথে উনি কাজ করেছেন। উনি তারও আগে অটল বিহারী বাজপেয়ী সরকারের সাথে কাজ করেছেন। উনি নরেন্দ্র মোদী সরকারের সাথে কাজ করেছেন। ফলে হি হ্যাড ভাস্ট এক্সপিরিয়েন্স। এইরকম মানুষ স্কুল সার্ভিস কমিশনের সদস্য হওয়া স্কুল সার্ভিস কমিশনের জন্য গৌরবের বিষয়, আমি তোমায় বলছি। দ্বিতীয় যেটা, স্বামী শাস্ত্রজ্ঞানন্দ বাংলার শিক্ষক। পরবর্তী সময়ে উনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন এবং রামকৃষ্ণ মিশন, আমি যে কলেজটায় পড়াতাম রামকৃষ্ণ মিশন বেলুর মঠের বিদ্যা মন্দির, সেই বিদ্যা মন্দিরে উনি প্রথমে ওয়ার্ডেন ছিলেন, হস্টেলের দায়িত্বে ছিলেন। তারপরে ভাইস প্রিন্সিপাল হন, তারপরে প্রিন্সিপাল হন। এবং তার আমলেও কিন্তু মানে র্যাঙ্কিং এ কলেজ বিরাট জায়গায় পৌঁছেছিল। স্বামী শাস্ত্রজ্ঞানন্দ ছাত্র বৎসল্য, খুব ভীষণ পরিশ্রমী মানুষ এবং সবাইকে নিয়ে চলার মতন মানুষ। উনার যে কর্মজীবন, সেই কর্মজীবন কিন্তু গৌরবময়িত কর্মজীবন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দায়িত্বে এখন আছেন। ফলে আত্মপ্রিয়ানন্দ, স্বামী শাস্ত্রজ্ঞানন্দ, এই দুজনই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের প্রোডাক্ট বললেও কম বলা হবে। স্যার, এখানে একটা প্রশ্ন। আপনি 11-12 বছর ধরে কাজ করেছেন এদের সাথে, এদেরকে দেখেছেন, কাছ থেকে দেখেছেন। বলছি, এই যে মহারাজদের নিয়োগ বা এদের সাথে আপনার কাজ করার অভিজ্ঞতা বা এদেরকে নিয়োগের যে আসল উদ্দেশ্য, সেটা কি? উদ্দেশ্যটা একটাই, যে সেটা হলো বামেরা কি করতো, পার্টির যারা অধ্যাপক নেতা ছিল তাদেরকে দিয়ে স্কুল সার্ভিস কমিশন ভরাতো। মমতা বন্দ্যোপাধ্যায় তার পছন্দের মতন লোককে দিয়ে স্কুল সার্ভিস কমিশন ভরাতেন। যেমন ধরো কল্যাণ ব্যানার্জি ছিল, কল্যাণ গাঙ্গুলি ছিলেন, গঙ্গোপাধ্যায়। তারপর আজ যাদের যখন জেল হেফাজত হলো,
এরা প্রত্যেকে পছন্দতন্ত্র অনুসারে হতো, এদের কোয়ালিটি, কল্যাণদা ছাড়া এদের কোয়ালিটি কারোই কোনো কিছু ছিল না, কার্যত বলা যায় মানে কম্প্রোমাইজ করা হতো। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলের নেতা ছিলেন তখন উনি কিন্তু প্রতিশ্রুতি দিনের পর দিন দিয়েছিলেন যে এরপর থেকে স্কুল সার্ভিস কমিশনের পুরোপুরি খোলনালচে পাল্টানোর চেষ্টা করা হবে, যারা স্বচ্ছ ব্যক্তি তাদের দ্বারা নিয়োগ করা হবে এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়োগটা যাতে 100% স্বচ্ছ হয়। ইতিমধ্যে সরকার ঘোষণা করে দিয়েছে যে এরপর থেকে ওএমআর শিট মানে ইয়েদের পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে, তারা নিজেরাই যাচাই করে নিতে পারবেন কোনটা কতটা রাইট কতটা ভুল, এবং 100% স্বচ্ছতা নিয়োগ যদি করতে হয় তাহলে কিন্তু আমি তোমায় বলছি যে এই যে পার্টির জায়গা থেকে অধ্যাপকদের নিয়োগ করা হতো, বা ধরো এটা যদি এমন হতো যে বিজেপির লোকরা গিয়ে ওখানে বসতো, তাহলে কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে গোটা দেশের মানুষকে হিন্দু মুসলমানের নামে দাঙ্গা লাগাতে চায়। তাই আমরা জানতাম তৃণমূল দিয়ে বিজেপিকে বিরোধিতা করা ও কখনো সম্ভব নয়। আজকে তাকিয়ে দেখুন, এমনকি লোকসভা ভোটের সময়তেও আমি হাত তুলতে বলে বা দূর থেকে যদি আমি কাউকে বলি, আমি কাউকে বিড়ম্বনায় ফেলতে চাই না, এমন প্রচুর মানুষ আছেন বিধানসভা ভোটে আমাদের জোটের প্রার্থী ছিলেন, কিন্তু লোকসভা ভোটে আপনারা মনে করেছিলেন যে সেই সময়তে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে হারানো উচিত। সেই তৃণমূলের সাংসদ তিনি এখন কোথায়? তৃণমূলের সাংসদকে জিতিয়েছিলেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য। তৃণমূলের সাংসদ এখন বিজেপির কোলে উঠে গান গাইছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। হ্যাঁ, তৃণমূল দিয়ে বিজেপি তাড়াবেন? রাজনীতি আর অভিনয় যদি এত সহজ হয়ে যেত তাহলে সবাই রাজনীতি করতে নেবে, সবাই মানুষের ঘাম আর সেই ঘামে ভেজা শরীর তার সাথে নিজের আত্মাটাকে এক করে নিয়ে সবাই রাজনীতিবিদ হয়ে যেত। মুখে কিছু ফেস পাউডার মেখে ওই টিভিতে মুখ দেখিয়ে আর সিনেমার বড় আর্টিস্ট হয়ে যারা সেদিনকে রাজনীতিবিদ হয়ে আসলে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবার নাম করে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নামতে এসেছিল, তাদের দিয়ে সিনেমা হতে পারে, তাদের দিয়ে রাজনীতি হয় না। এনসিপিআই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, ঋত তৃণমূল, ভীত তৃণমূল, কালীঘাট তৃণমূল। আরে মানুষ মরে যাওয়ার পরে হয় কবরে যাবে নয় চিতায় যাবে, বাকিটা ইতিহাস হয়ে গেছে। যে নেই তাকে নিয়ে এত আলোচনা করে আর লাভ নেই। তৃণমূল বলে মে মাসের আগে কিছু ছিল, এই মুহূর্তে পশ্চিম বাংলার বুকে লাল ঝান্ডা বনাম বিজেপি, মাঝখানে কোনো তৃণমূল ও বালিশ তৃণমূল, এই তৃণমূল, ঋত তৃণমূল, কালী